আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে এসেছি নাবা টিউটোরিয়াল থেকে। আমি জাফরিনা ইয়াসমিন। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ফিন্যান্স এবং ব্যাংকিং এর প্রথম চ্যাপ্টার ব্যবসায় অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়নের কিছু টপিক নিয়ে। প্রথমেই আছে ব্যবসায় অর্থায়নের গুরুত্ব। তাহলে সরকারি, বেসরকারি কিংবা আন্তর্জাতিক সকল প্রতিষ্ঠানেরই কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক একটা অর্থায়ন ব্যবস্থা গ্রহণ করতে হয়, যার কারণে ঝুঁকি কমে আসে এবং মুনাফা বৃদ্ধি পায়। তাহলে দেখো, ব্যবসায় মূলধন সংকট আমাদের দেশের প্রেক্ষাপটে বলতে গেলে অনেক ক্ষেত্রে ব্যবসায় মূলধনের সংকট দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরো, কাঁচামাল যদি আমাদের না থাকে পর্যাপ্ত, আমাদের উৎপাদন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে। তাহলে নির্দিষ্ট পরিমাণ টাকাকেই আমরা, ধরো কাঁচামাল, বি হচ্ছে আমাদের কি পরিমাণ আহ অর্থ লাগবে ব্যবসা সঞ্চালন করতে, তাহলে আমরা কি পরিমাণ কাঁচামাল ক্রয় করলে যে আমাদের উৎপাদন ব্যাহত হবে না, সেইটুকুই কাঁচামাল ক্রয় করতে হবে। এবং কি পরিমাণ অর্থ রাখলে আমাদের ব্যবসায় লেনদেনে কোনো বাধাগ্রস্ত হবে না, সেটা আমরা অর্থ জ্ঞানের মাধ্যমে ঠিক করব। এরপর অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমাদের দেশে অনেক সময় পর্যাপ্ত ঋণ পাওয়া যায় না ব্যাংক থেকে। আবার অনেক সময় বন্ধকের পরিমাণ অনেক বেশি চায়, যে কারণে আমরা পর্যাপ্ত টাকা ঋণ পেতে পারি না। এই কারণে ব্যবসায় বাধাগ্রস্ত হয়। তাহলে আমাদের কি কি করতে হবে? সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত যদি আমরা গ্রহণ করতে পারি এবং সঠিকভাবে পরিকল্পনা করতে পারি, তাহলেই কিন্তু আমরা এইসব সমস্যা দূর করতে পারবো। এরপর স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই স্বল্প শিক্ষিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে কি করবে? ধরো, এ, বি, সি তিনটা প্রকল্প। এক্ষেত্রে কোন প্রকল্পে আমরা বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা পাবো এবং কোন ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করলে আমাদের সর্বনিম্ন ব্যয় হবে, সেটা আমাদের বুঝতে হবে। আর সেটা অর্থায়নের জ্ঞান অর্জন করে আমরা বুঝতে পারবো। এর মাধ্যমে কিন্তু স্বল্প শিক্ষিত উদ্যোক্তারা অর্থায়নের জ্ঞানের মাধ্যমে, জ্ঞান ব্যবহার করে কিন্তু তাদের সমস্যা দূর করতে পারে। এরপর উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয়। আমরা আমাদের এই স্বল্প অর্থকে যদি কোনো উৎপাদনমুখী বিনিয়োগ করতে পারি, তাহলে আমাদের জাতীয় আয়ও কিন্তু বৃদ্ধি পাবে। দেখো, একটা প্রতিষ্ঠান যদি কোনো উৎপাদনমুখী বিনিয়োগ করে, তখন প্রতিষ্ঠানেরও যেমন মুনাফা বৃদ্ধি পায় এবং এটা কিন্তু আমাদের জাতীয় আয়ও বৃদ্ধি করে দেয়। তো এইভাবেই কিন্তু অর্থায়ন ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমাদের আছে ব্যবসায় অর্থায়নের নীতি। ব্যবসায় অর্থায়নের নীতি। ব্যবসায় অর্থায়নের নীতির মধ্যে আছে তারল্য বনাম মুনাফা নীতি। তাহলে মুনাফা তো আমরা সবাই বুঝতেই পারলাম, কিন্তু তারল্যটা কি? তারল্য হচ্ছে আমরা ব্যবসায় পরিচালনা করার জন্য দৈনন্দিন, মানে ব্যবসা রান করার জন্য প্রত্যেকদিন যেই নগদ অর্থটা লাগে, সেই অর্থটাই হচ্ছে তারল্য। প্রত্যেকদিন খরচ করার জন্য, যেমন আমরা কাঁচামাল ক্রয় করব, শ্রমিকদের মজুরি দিব, এইসব বিভিন্ন যে দৈনন্দিন যে আমাদের লেনদেন গুলো আছে, সেইগুলোর জন্য যে আমাদের নগদ অর্থটা ব্যবসায়ীতে থাকবে, প্রতিষ্ঠানে থাকবে, সেটা হচ্ছে আমাদের তারল্য। এখন আমরা আমাদের কাছে যে পরিমাণ অর্থ আছে, যে পরিমাণ আমরা মুনাফা করেছি, এই পরিমাণের কিছু টাকা আমরা ভাবলাম যে ব্যাংকে রেখে দিব। ব্যাংকে রাখলে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাবো, সেটা হচ্ছে আমাদের মুনাফা। আর আমরা যে পরিমাণ টাকা প্রতিষ্ঠানে রেখে দিব প্রত্যেক দিনের কাজ করার জন্য, সেটাই হচ্ছে আমাদের তারল্য। এখন আমরা যদি বেশি টাকায় রেখে দেই প্রতিষ্ঠানে কাজ করার জন্য, আর অল্প টাকা রাখি ব্যাংকে, তাহলে আমাদের মুনাফাটা কমে গেল। আবার যদি মুনাফাটা কমে গেল আর এখানে আমাদের অলস টাকা পড়ে রইলো, তাই তো? আবার যদি আমরা মুনাফার আশায় বেশি টাকা ব্যাংকে রেখে দেই, এখানে দেখা যাচ্ছে আমাদের দৈনন্দিন কাজে বাধাগ্রস্ত হচ্ছে। দেখা যাচ্ছে আমরা শ্রমিকের মজুরি ঠিক মতো দিতে পারছি না। এক্ষেত্রে দেখা যাবে যে আমরা কাঁচামাল ঠিক মতো কিনতে পারছি না, সেক্ষেত্রে আবার আমাদের উৎপাদন বাধাগ্রস্ত হবে। তাহলে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদের ঠিক করতে হবে যে কি পরিমাণ আমরা তরল অর্থ রাখবো আর মুনাফার জন্য কি পরিমাণ ব্যাংকে রাখবো, সেটা হচ্ছে ব্যাংকে রাখবো অথবা কোথাও বিনিয়োগ করবো। তো এটা হচ্ছে আমাদের তারল্য বনাম মুনাফা নীতি। এরপর হচ্ছে উপযুক্ততা নীতি। উপযুক্ততা নীতির মধ্যে হচ্ছে চলতি মূলধন এবং স্থায়ী মূলধনের ব্যাপার। চলতি মূলধনই হচ্ছে আমরা দৈনন্দিন কাজে যে ব্যবহার করি আমাদের দৈনন্দিন লেনদেনের জন্য, সেটা হচ্ছে চলতি মূলধন। আর স্থায়ী মূলধন হচ্ছে যেটা দীর্ঘমেয়াদী।
তাহলে দীর্ঘমেয়াদী যেটা, যেমন আমরা আসবাবপত্র কিনবো বা কোনো যন্ত্র মেশিনারি কিনবো, হ্যাঁ সেগুলো, তাহলে এইসবের জন্য আমরা টাকা কোত্থেকে নিব, আর দৈনন্দিন কাজের জন্য আমরা টাকা কোত্থেকে সংগ্রহ করব, সেটা হচ্ছে উপযুক্ততা নীতি। এখন আমরা দৈনন্দিন লেনদেনের জন্য, যেমন আমরা যখন ক্রয় করি কাঁচামাল, মজুরি দেই, অথবা আহ, যারা খরিদ্দার কিনতে আসে তাদের সাথে যে আমরা লেনদেনটা করি, টাকা আদান প্রদান করি, সেটার জন্য যে আমরা দীর্ঘমেয়াদী কোনো আহ ব্যাংক থেকে যদি কোনো দীর্ঘমেয়াদী ঋণ নেই, তাহলে কি হবে, ঋণ নিয়ে যদি আমরা দৈনন্দিন পরিচালনা করি, ঋণ তো আমরা আস্তে আস্তে পরিশোধ করব, তখন সুদের পরিমাণ কি বেশি হয়ে যাবে না, এবং ব্যবসায় লস হবে। তাহলে আমাদের কি করতে হবে, ঠিক করতে হবে যে আমরা প্রত্যেক দিনের কাজের জন্য আমরা চলতি যেই আমাদের লেনদেন, সেখান থেকে মানে বিক্রয়ের যেই আমাদের লাভটা হয়, মুনাফা হয়, সেখান থেকেই আমরা এই খরচটা চালাবো। আর যদি দীর্ঘমেয়াদী কোনো মূলধন থাকে, দীর্ঘমেয়াদী যে স্থায়ী খরচটা করব আমরা, সেটা আমরা কোনো স্থায়ী অংশ থেকেই, কোনো স্থায়ী একটা থেকেই আমরা নিব। যেমন কোনো ব্যাংক থেকে ঋণ নিব, যদি আমরা কোনো আসবাবপত্র বা আমরা যন্ত্রপাতি কিনতে যাই, তখন আমরা আস্তে আস্তে সুদটা পরিশোধ করব স্থায়ী সম্পদ যখন কিনতে যাই, এবং স্থায়ী কোনো জায়গা থেকেই আমরা কি করব, ঋণ নিয়ে ওই কাজগুলো করব। তাহলে কোন কাজের জন্য আমরা কোথা থেকে অর্থ সংস্থানটা করব, সেটাই হচ্ছে আমাদের উপযুক্ততা নীতি। এরপর হচ্ছে বৈচিত্র্যায়নের নীতি। এখানে বৈচিত্র্যায়ন বলতে কি বোঝা হচ্ছে, বা ঝুঁকি বন্টনের নীতিও বলা হয়ে থাকে। আমাদের মনে করি তিনটা আহ আমার এখানে তিনটা প্রজেক্ট আছে আমার সামনে। এখন আমার কাছে 50 লাখ টাকা আছে। এখন এই 50 লাখ টাকা আমি কোথায় বিনিয়োগ করব? এই 50 লাখ টাকা আমি চাইলে কি এতে বিনিয়োগ করে দিই, আমি যদি ভাবি পুরাটা, তাহলে যদি এতে কোনো ক্ষতি হয়, এই বিজনেসে কোনো ক্ষতি হয়, আমার পুরাটা টাকাই লস হয়ে গেল। কিন্তু আমি যদি ভাবি যে না, আমি এতে বিনিয়োগ করবো না, আমি ভেঙে ভেঙে হয় আমি এখানে 20 লাখ টাকা বিনিয়োগ করি, এখানে 10 লাখ টাকা বিনিয়োগ করি, এখানে 20 লাখ টাকা বিনিয়োগ করি, অথবা এখানে 20 লাখ টাকা বিনিয়োগ করি, এখানে 30 লাখ টাকা বিনিয়োগ করি, তাহলে সব প্রকল্পেই তো আর লস হবে না। তাহলে দেখা যায় যদি একটা প্রকল্পে বাই চান্স কোনো ক্ষতি বা ধস চলে আসলো, তবুও আমার বাকি টাকাটা সেফ থাকছে। এটাই হচ্ছে আমাদের বৈচিত্র্যায়নের নীতি। দেখো 3 নম্বরে আছে আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী। আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী কি, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, যেমন আয় বা অর্থায়ন সিদ্ধান্ত গ্রহণ, আর ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আয় সিদ্ধান্ত বলতে আমরা কি বুঝি? আয় বা অর্থায়ন সিদ্ধান্ত হচ্ছে আমরা অর্থ থেকে সংগ্রহ করব। আমরা কি নিজস্ব তহবিল থেকে অর্থ সংগ্রহ করব, কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ঋণ নিব, নাকি আত্মীয় স্বজনের কাছ থেকে নিব, অথবা আমরা স্বল্পমেয়াদী যে আমাদের অর্থের প্রয়োজন, সেটার জন্য আমরা কোনো একটা স্বল্পমেয়াদী উৎস থেকে ঋণ গ্রহণ করব, অথবা যে আমাদের দীর্ঘমেয়াদী বা স্থায়ী যে মূলধন দরকার, সেটার জন্য আমরা একটা দীর্ঘমেয়াদী উৎস থেকে ঋণ নিব। এইটাই হচ্ছে আমাদের অর্থায়ন সিদ্ধান্ত বা আয় সিদ্ধান্ত। এরপর আছে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে আমরা যে এই টাকাটা সংগ্রহ করলাম, এটা আমরা কোথায় কিভাবে বিনিয়োগ করব, সেটা হচ্ছে ব্যয় সিদ্ধান্ত। একটা দর্জির উদাহরণ যদি দেই, একজন দর্জি তার মেশিন ক্রয় করবে, ঠিক আছে, এটা কোত্থেকে ক্রয় করবে, কিভাবে ক্রয় করবে, সেটা হচ্ছে তার বিনিয়োগ সিদ্ধান্ত, এবং এটা থেকে পরবর্তী সময়ে কি পরিমাণ নগদ প্রবাহ আসবে, তাই তো, সেটা তার হিসাব করতে হবে, যে তার সে যে বিনিয়োগ করছে, কত টাকা দিয়ে কিনছে, তার সেই নগদ প্রবাহ থেকে সেটা লাভবান হচ্ছে কিনা সেটা। যদি একটা দোকান আসবাবপত্র কিনে ক্রয় করে, রেফ্রিজারেটর কিনে, সেটা তার বিনিয়োগ সিদ্ধান্ত। আবার একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি একটা মেশিন ক্রয় করে, সেই মেশিনটা দিয়ে মনে করি আগামী 10 বছর কাজ করা যাবে, এই 10 বছর ওই পণ্য বা দ্রব্যের দাম কি পরিমাণ হতে পারে, ধরলাম আমি সব সব কয়টা যোগ করলাম, ঠিক আছে, সব যোগ করে আমার কি পরিমাণ টোটাল যে মুনাফাটা, কি পরিমাণ আউটকাম আসছে, সেইটা আমাদের তুলনা করতে হবে আমরা কত দিয়ে এটা কিনেছি, ঠিক আছে, কত দিয়ে কিনেছি সেই অর্থের সাথে তুলনা করতে হবে। তারপর আমরা দেখবো কি আমরা লাভবান হচ্ছি নাকি আমাদের লস হচ্ছে। এটা হচ্ছে ব্যয় বা বিনিয়োগ সিদ্ধান্ত।